অর্ধরাতের সময় মণিপুরের হিমরু উপত্যকায় দিব্যা তার মায়ের সঙ্গে ছোট কুঁড়ে ঘরে বসে কথা বলতেছিল। মা, আমি বিয়ে করতে চাই না। আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি চলে গেলে আপনি কিভাবে থাকবেন? আমি ছাড়া তো আপনার দেখাশোনা করার কেউ নেই। চিন্তা করিস না মেয়ে, আমি কোনো না কোনোভাবে আমার জীবন কাটিয়ে নেব, কিন্তু আমি তোর জীবন নষ্ট করতে পারি না। এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, কাল আবার তোর বিয়েও আছে। এ কথা বলে মেঘা ঘুমাতে চলে যায়, কিন্তু দিব্যা বসে বসে কাঁদতে থাকে। হঠাৎ তার সামনে সাদা ধোঁয়ার মতো কিছু দেখা দেয়। এটা কি? সাদা ধোঁয়া এখানে কিভাবে এলো? মা, দেখো, এখানে ধোঁয়া আসছে কি করে? কিন্তু দিব্যার কথা মেঘার কানে পৌঁছায় না, সে ঘুমিয়েই থাকে। মুহূর্তের মধ্যে দিব্যা সেই ধোঁয়ার মধ্যে তলিয়ে যেতে থাকে। না না, এমন করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কাল আমার বিয়ে, আমি কোথাও যেতে চাই না, আমাকে ছেড়ে দাও। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং দিব্যা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে মেঘার ঘুম ভাঙে। আরে, দিব্যা তো ঘরে নেই, সে কোথায় গেল? আজই তো তার বিয়ে, সব প্রস্তুতিও হয়ে গেছে, এত সকালে সে কোথায় চলে গেল? আচ্ছা, একটা কাজ করি, আমি চারপাশে খুঁজে দেখি। মেঘা ঘর থেকে বেরিয়ে গ্রামের লোকদের কাছে যায়। ভাই সাহেব, আপনারা কি আমার মেয়ে দিব্যাকে কোথাও দেখেছেন? তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হয়তো তোমার মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেছে। এই কেমন কথা বলছেন? না, আমার মেয়ে কখনো পালাবে না। শুধু তাকে কোথাও দেখা যাচ্ছে না বলে আমি চিন্তিত, কারণ আজ তার বিয়ে। হয়তো ছেলেটাকে তার পছন্দ ছিল না, হয়তো অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল, তাই সে পালিয়ে গেছে। আমার কথা বিশ্বাস করতে চাইলে করো, না চাইলে করো না, তাতে আমার কি? শুনেছি বিষ্ণুর মেয়েও তো পালিয়ে গেছে। তোমার মেয়ে তো তারই বান্ধবী ছিল, তাই না? মেঘা কোনো উত্তর দেয় না। সে পুরো গ্রাম খুঁজে বেড়ায়, কিন্তু দিব্যার কোনো খোঁজ পায় না। সারা গ্রামে খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ জানে না দিব্যা কোথায়। এক কাজ করি, ওর শ্বশুর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি, হয়তো ও তাদের সঙ্গে কথা বলতে গেছে। মেঘা দৌড়ে ছেলেপক্ষের বাড়িতে পৌঁছে যায়। সেখানে বিয়ের জোর প্রস্তুতি চলছে। আরে মেঘা বোন, এত সকালে এখানে? সব ঠিক আছে তো? বরযাত্রীরা তো সন্ধ্যায় যাবে। শোভাবন, আমার মেয়ে কি আপনাদের এখানে এসেছে? আমি পুরো গ্রাম খুঁজেছি, কিন্তু তাকে কোথাও পাচ্ছি না। এ কি বলছো? আজ বিয়ে আর তোমার মেয়ে নিখোঁজ? নিশ্চয় সে কারোর সঙ্গে পালিয়ে গেছে। না, আমার মেয়ে এমন নয়, সে আমার সম্মানের মূল্য বোঝে, সে কখনো পালাতে পারে না। ঠিক তখনই সৌরভ সেখানে এসে পৌঁছায়। কি হয়েছে মা, এত চিন্তা করছো কেন? দিব্যাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মেঘা বোন সব জায়গায় খুঁজছেন। তাহলে তো সব পরিষ্কার, সে নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়ে গেছে। আর আমি এমন মেয়েকে কখনো বিয়ে করব না। এই সম্পর্ক এখানেই শেষ। না বাবা, এমন কথা বলো না, ভগবানের দোহাই লাগে, আমার মেয়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি তাকে খুঁজে এনে তারপর বিয়ে দেব। না না না, আমি কোনো পালিয়ে যাওয়া মেয়েকে বিয়ে করব না। নিশ্চয়ই সে অন্য কোনো ছেলেকে ভালোবাসতো, আর তোমরা জোর করে আমার সঙ্গে তার বিয়ে দিতে চেয়েছিলে, তাই সে পালিয়ে গেছে। দেখো, কয়েকদিন পর হয়তো কোলে একটা বাচ্চা নিয়ে ফিরে আসবে, আর তখন আমার সম্মান মাটিতে মিশে যাবে। আমি এই বিয়ে করব না। মেঘা বোন, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, এখন পুরো সমাজে আমার সম্মান নষ্ট হয়ে গেল। আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। শোভা ও সৌরভ মেঘাকে অপমান করে। মেঘা কাঁদতে কাঁদতে সেখান থেকে ফিরে যায়। অন্যদিকে দিব্যা একটি অন্ধকার ঘরে বন্দি অবস্থায় থাকে। হে ভগবান, আমি কোথায় চলে এসেছি? এখানে এত অন্ধকার কেন? আমি তো আমার বাড়িতেই ছিলাম। এটা কোন জায়গা? মা, তুমি কোথায়? আমার খুব ভয় করছে। হঠাৎ কালো পোশাক পরা এক জাদুকরী তার সামনে এসে হাজির হয়। তুমি কে? আমাকে এখানে কেন এনেছো? আমাকে যেতে দাও, আজ আমার বিয়ে, দেরি হয়ে যাবে। আমার মায়ের কি হবে? আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে পাতাল লোকে নিয়ে এসেছি।
আর বিয়ের জন্যই এনেছি। আজই তোমার বিয়ে হবে, তবে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে নয়, তোমার বিয়ে হবে অন্য কারোর সঙ্গে। না, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আমি শুধু তাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এখন তুমি আমার কবজায়, আমার জগতে আছো, তাই আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। চলো আমার সঙ্গে। জাদুকরি জোর করে দিব্যাকে ঘর থেকে বাইরে নিয়ে আসে। আমি এখান থেকে কিভাবে বের হব? এ আমাকে কার সঙ্গে বিয়ে দিতে চায়? আপাতত রাজি হয়ে যায়, যদি পাত্র ভালো হয় তাহলে হয়তো তার সাহায্যে এখান থেকে পালাতে পারবো। ঠিক আছে, আমি বিয়ের জন্য রাজি আছি। বলো কাকে বিয়ে করতে হবে? আরে, তুমি তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলে। ভালোই হয়েছে, না হলে তোমার জীবন নরক হয়ে যেত। চলো, কিছুক্ষণের মধ্যেই বর এসে যাবে। কিছুক্ষণ পরে খুবই খাটো গড়নের এক রাজা সেখানে আসে, যার চেহারা অত্যন্ত কুৎসিত। এ কে? এত খাটো আর এর চেহারা এত ভয়ঙ্কর কেন? এটা কে? তুমি তোমার বরকে চিনতে পারছো না? এই তোমার বর, পাতাল লোকের রাজা। এর সঙ্গেই তোমার বিয়ে হবে। না না, আমি এই লোকটাকে কখনো বিয়ে করব না। এর চেহারা কত ভয়ঙ্কর! এটা বুড়ো, আবার এত খাটো। তুমি আমার জীবন নষ্ট করতে পারো না। আমাকে এখান থেকে যেতে দাও, না হলে এর ফল তোমাকে ভোগ করতে হবে। তোমার মতো একটা সাধারণ মেয়ে আমার কি ক্ষতি করতে পারবে? মেয়ে, তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও না। আমি তোমাকে বিয়ে করলে খুব শক্তিশালী হয়ে যাব, আর আমার চেহারাও সুন্দর হয়ে যাবে। আমার গুরুদেব তাই বলেছেন, বুঝেছো? তোমার গুরুদেবকে নিয়ে আমি মাথা ঘামাই না। তোমার গুরুদেবের কথার জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারি না। আমাকে এখান থেকে যেতে দাও, নইলে তোমার এই ছোট্ট উচ্চতা নিয়ে এমন শিক্ষা দেব যে তোমায় চাটনি বানিয়ে ফেলবো। না 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 না, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? এ তো আমার চাটনি বানানোর কথা বলছে। না, আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই না। যেখান থেকে এনেছো সেখানেই ফিরিয়ে রেখে আসো। অন্য কোনো মেয়েকে নিয়ে এসো, একে সরিয়ে নাও। তুমি আমার রাজাকে অপমান করেছো, আর আমার শক্তিকেও তুচ্ছ করেছো। এর মূল্য তোমাকে দিতে হবে। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। জাদুকরি তার জাদু প্রয়োগ করে এবং এক ভয়ঙ্কর শক্তি দিব্যার ওপর নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে দিব্যার শরীরের ভেতরে তীব্র জ্বালা শুরু হয়। এ কি? আমার শরীরের ভেতরে এমন জ্বালা কেন হচ্ছে? মনে হচ্ছে আমার পেটে আগুন জ্বলছে। তুমি তুমি আমার সঙ্গে কি করেছো? আমি তোমার শরীরের ভেতরে জ্বালা অগ্নি ঢুকিয়ে দিয়েছি। এটা সারা জীবন তোমাকে ভেতর থেকে পুড়িয়ে মারবে। বাইরে থেকে সবাই তোমাকে স্বাভাবিক দেখবে, কিন্তু ভেতরে ভেতরে তুমি সব সময় জ্বলতে থাকবে। এই যন্ত্রণা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না, কারণ তুমি আমার গুরুদেবকে অপমান করেছো। এর প্রতিশোধ তোমাকে সারা জীবন দিতে হবে। এখন এখান থেকে চলে যাও, তুমি আর আমার কোনো কাজে আসবে না। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে। জাদুকরি দিব্যাকে সেখান থেকে তুলে একটি পাহাড়ি গ্রামের কাছে ছুঁড়ে ফেলে দেয়। মাটিতে পড়তেই যন্ত্রণায় চিৎকার করে ওঠে দিব্যা। এ কি হচ্ছে আমার সঙ্গে? আমার শরীরে এত জ্বালা কেন? হে ভগবান, আমি কি করব? কোথায় যাব? কিছুই বুঝতে পারছি না। এমন সময় গ্রামের লোকজন সেখানে জড়ো হয়ে যায়। আরে, এ কে? আজ পর্যন্ত তো এই মেয়েকে আমাদের গ্রামে দেখিনি। আরে রাম, মেয়েটাকে তো খুব কষ্টে মনে হচ্ছে, নাকি আমাদের দেখে নাটক করছে? আমার তো মনে হয় আমাদের বোকা বানানোর জন্যই নাটক করছে। দেখতে তো একদম ঠিকঠাকই লাগছে, তাহলে আবার সমস্যা কি? তোমরা এমন কেন করছো? আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালা করছে। আমি খুব কষ্টে আছি, আমাকে সাহায্য করো। কেউ একজন আমাকে সাহায্য করো, আমি উঠতেও পারছি না। মেয়ে, তুমি কি আমাদের সবাইকে বোকা ভাবছো? তোমার শরীর তো একদম স্বাভাবিক দেখাচ্ছে, তাহলে আগুন লাগলো কিভাবে? আমাদের পাগল বানানোর চেষ্টা করছো নাকি? না, তোমরা আমার কথা শোনো। আমার উপর জাদু করা হয়েছে। আমি তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু আমি সত্যিই খুব কষ্টে আছি। দয়া করে আমার কথা বিশ্বাস করো। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে সূর্য সামনে এগিয়ে আসে। ব্যাস, অনেক হয়েছে। আপনারা এভাবে হাসছেন কিভাবে? মেয়েটা সত্যিই কষ্টে থাকতে পারে, না হলে এভাবে ছটপট করছে কেন? আপনারা শুধু ওকে নিয়ে মজা করছেন।
লজ্জা লওয়া উচিত। সাহায্য করতে না পারলে অন্তত উপহাস করবেন না। আরে সূর্য, তোর এত কষ্ট হচ্ছে কেন? এতই যদি চিন্তা হয় তাহলে এক কাজ কর, ওকে নিজের বাড়িতে নিয়ে যা, যত্ন কর। কে তোকে বাধা দিয়েছে? হ্যাঁ, নিয়ে যাব। আমি তোমাদের মতো নির্দয় নই যে একজন অসহায় মানুষকে এভাবে কষ্ট পেতে ছেড়ে দেব। তোমাদের হৃদয় পাথরের মতো, কিন্তু আমি তেমন নই। সূর্য দিব্যার কাছে যায়। তুমি ঠিক আছো? কি সমস্যা হচ্ছে তোমার? বলো, আমি সাহায্য করব। আমার শরীরে ভীষণ জ্বালা করছে, আমাকে সাহায্য করো। আমি এখানে কাউকে চিনি না, আমার খুব পিপাসাও পেয়েছে। ঠিক আছে, আমার সঙ্গে বাড়িতে চলো। আমার মা বাড়িতে আছেন, তিনি তোমার সাহায্য করবেন। এসো। সূর্য দিব্যাকে ধরে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মা হেমা তাদের দেখে অবাক হন। বাবা, তুমি কাকে নিয়ে এলে? মা, ওর নাম দিব্যা। ওর শরীরে ভীষণ জ্বালা করছে। গ্রামের লোকেরা সাহায্য না করে উল্টো ওকে নিয়ে হাসাহাসি করছিল। মা, তোমার কি হয়েছে? কোথায় জ্বালা করছে? আমার পুরো শরীর জ্বলছে, মনে হচ্ছে কেউ শরীরের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সবাই আমাকে নিয়ে হাসে, কিন্তু আমি সত্যিই খুব কষ্টে আছি। এসো, এখানে বসো, আমি তোমাকে পানি দিচ্ছি, হয়তো একটু আরাম পাবে। হেমা এক গ্লাস পানি এনে দিব্যাকে দেন। দিব্যা সেটা এক নিঃশ্বাসে পান করে ফেলে। আমার আরও পিপাসা পেয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি আরও পানি নিয়ে আসছি, মনে হচ্ছে তোমার খুব পিপাসা লেগেছে। হেমা আবার পানি এনে দেন। দিব্যা পান করতেই থাকে। এভাবে একের পর এক পানি খেতে খেতে সে পুরো 2 ঘড়া পানি শেষ করে ফেলে। মা, তুমি কি অনেক দিন ধরে তৃষ্ণার্ত ছিলে? তুমি তো পুরো 2 ঘড়া পানি খেয়ে ফেললে। হ্যাঁ, আমি সবটুকু পানি খেয়ে ফেলেছি, কিন্তু আমার শরীরের জ্বালা একটুও কমেনি। জ্বালা তো ক্রমেই বাড়ছে। আমি আর সহ্য করতে পারছি না। ওহ, এখন আমরা কি করব? আমি বৈদ্যকে নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। সূর্য দৌড়ে বৈদ্যের কাছে যায়। আরে সূর্য, এভাবে দৌড়ে এলে কেন? সব ঠিক আছে তো? তোমার মা কি আবার অসুস্থ হয়ে পড়েছেন? না কাকা, মা ভালো আছেন। একটা মেয়ের শরীরে ভীষণ জ্বালা করছে, আপনি তাড়াতাড়ি এসে ওর চিকিৎসা করুন। আচ্ছা চলো দেখে আসি। সূর্য বৈদ্যকে নিয়ে বাড়িতে আসে। বৈদ্য দিব্যাকে পরীক্ষা করে দেখেন। আমার যতটুকু মনে হচ্ছে মেয়েটা বাইরে থেকে সম্পূর্ণ সুস্থ, কিন্তু এত কষ্ট পাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। বৈদ্যজি, ও 2 ঘড়া পানি খেয়ে ফেলেছে, তবুও জ্বালা একটুও কমেনি। এটা তো আমারও বোধগম্য নয়। এক কাজ করো, ওকে অন্য কোনো বৈদ্যের কাছে নিয়ে যাও। এটা আমার সাধ্যের বাইরে। তবে কিছু ওষুধ লিখে দিচ্ছি, খাওয়ালে হয়তো একটু উপকার হতে পারে। আচ্ছা ঠিক আছে। বৈদ্য এরপরে চলে যান। মা, তোমার কি হয়েছে? তুমি কি কোনো অদ্ভুত কিছু খেয়েছিলে? এই জ্বালা কবে থেকে শুরু হয়েছে? পাতাল লোকের এক জাদুকরি আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সেখানে এক কুৎসিত রাজা আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। তাই জাদুকরি আমার ওপর এক ভয়ঙ্কর জাদু করেছে। ও, এখন বুঝতে পারছি, এটা কোনো সাধারণ জ্বালা নয়। সেই জাদুকরি তোমার শরীরের ভেতরে এমন এক অগ্নিশক্তি ঢুকিয়েছে যা ধীরে ধীরে তোমার প্রাণ কেড়ে নেবে। মা, তুমি কি বলছো? এর কি কোনো চিকিৎসা নেই? কোনো উপায় নেই যাতে ও ভালো হয়ে যায়? একটা মাত্র উপায় আছে, আর সেই উপায় শুধু ওই জাদুকরিই বলতে পারবে। কিন্তু সে তো কখনো বলবে না। সে আমাকে বলেছিল আমি যদি ওই কুৎসিত রাজাকে বিয়ে করতে রাজি হই, তবেই সে আমার শরীর থেকে এই শক্তি সরাবে। কিন্তু আমি কোনো দিনও ওই লোকটাকে বিয়ে করব না। তাহলে একটাই পথ আছে বাবা, তোমাকে আমার গুরু মায়ের কাছে যেতে হবে। তিনি নিশ্চয়ই তোমাকে পরের পথ দেখাবেন। আপনার গুরুমা কোথায় থাকেন? এখান থেকে একটু সামনে গেলে একটা গুহা পাবে। সেই গুহাতেই আমার গুরুমা থাকেন। তিনি তোমাকে সব বলবেন। ঠিক আছে মা, ততক্ষণ আপনি দিব্যার খেয়াল রাখবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। সূর্য রওনা দেয়। বহু ঘন্টা পথ চলার পর সে জঙ্গলের ভেতরের একটি গুহায় পৌঁছে যায়। আর একটু দূর, তারপর আমাকে দ্রুত এই জাদুর প্রতিকার নিয়ে ফিরতে হবে। সূর্য গুহার ভেতরে ঢুকে দেখে সেখানে এক বৃদ্ধা মহিলা বসে আছেন। এসো বাবা, এসো, বলো কি কারণে এসেছো? আপনি আমাকে চেনেন? কিন্তু কিভাবে?
কেন চিনব না? ছোটবেলায় তো তোমাকে কোলে করে মানুষ করেছি। তোমার মা ছোটবেলা থেকেই আমার শিষ্যা ছিল। পরে সংসারের কাজে ব্যস্ত হয়ে আমার সেবা করা ছেড়ে দেয়, কিন্তু তার উপকার আমি আজও ভুলিনি। বলো, কি সাহায্য করতে পারি? মাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আসলে দিব্যা নামে একটি মেয়ের ওপর এক জাদুকরী ভয়ঙ্কর অগ্নিজ্বালার জাদু করেছে। সে যন্ত্রণায় ছটফট করছে, কোনো ওষুধ বা গাছগাছরা কাজ করছে না। কাকি, যেভাবেই হোক ওই জাদুর প্রতিকার দরকার। মেয়েটা খুব কষ্টে আছে। সেই জাদুর প্রতিকার জাদুকরীর কাছেই আছে, একমাত্র সেই সেটি দূর করতে পারবে। কিন্তু কাকি, সে তো পাতাল লোকে থাকে। আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমার সামনে যে ফুলটি রাখা আছে এটা নিয়ে যাও। এই ফুলটা তোমার হাতে তুলে নাও। এটা কোনো সাধারণ ফুল নয়। হিমালয়ের কোলে কঠোর তপস্যা করে আমি এই ফুল লাভ করেছি। এই ফুলের সাহায্যে তুমি স্বর্গলোক এবং পাতাল লোক দুই জায়গাতেই যেতে পারবে। শুধু মনে মনে ভাববে তুমি কোথায় যেতে চাও। আর একটা কথা মনে রেখো, পাতাল লোকের রাজার রক্ত যদি পাতাল লোকের মাটিতে পড়ে তাহলে পুরো পাতাল লোক চিরতরে ধ্বংস হয়ে যাবে। এটা সেই রাজার উপর থাকা এক অভিশাপ। এই তথ্য তোমার কাজে লাগতে পারে। ঠিক আছে কাকি, আপনার কথাগুলো আমি মনে রাখব। এখন আমি চলি। সূর্য ফুলটি হাতে তুলে নেয়। সঙ্গে সঙ্গে চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সে পাতাল লোকে পৌঁছে যায়। আমি সত্যিই পাতাল লোকে চলে এসেছি। এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেই জাদুকরীকে খুঁজে বের করতে হবে। যে কোনো মূল্যে তার কাছ থেকে জাদুর প্রতিকার নিতে হবে। সূর্য চুপিসারে সামনে এগোতে থাকে। কিছু দূর যেতেই সে একটি বিশাল কালো প্রাসাদ দেখতে পায়। বাপ রে, পাতাল লোকেও প্রাসাদ আছে। তবে পার্থক্য শুধু এতটুকু, আমাদের পৃথিবীতে প্রাসাদগুলো সোনালী রঙের হয় আর এখানে সব কালো। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি এই প্রাসাদের ভেতরে ঢুকব কিভাবে? এই চেহারায় গেলে সবাই বুঝে যাবে আমি পৃথিবী থেকে এসেছি। কিছু একটা উপায় বের করতে হবে। ঠিক তখনই তার চোখ পড়ে একটি কালো ফুলের বাগানের দিকে। আহা, একটা বুদ্ধি পেয়ে গেছি। সে কালো ফুলগুলো ছিঁড়ে তাদের রস নিজের শরীরে মেখে নেয় এবং প্রাসাদের দিকে এগোয়। ঠিক তখনই এক সৈন্য তাকে থামায়। থামো থামো, তুমি এখানে কি করছো? তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি কে? আমি পাতাল লোকের দূত। মহারাজ আমাকে তার বিশেষ সেবক হিসাবে নিয়োগ করার জন্য ডেকেছেন। তুমি আমাকে থামানোর সাহস কিভাবে পেলে? আমি মহারাজের বিশেষ দূত, আর তুমি আমার পথ আটকে দিয়েছ। যদি আর বেশি বাধা দাও তাহলে মহারাজকে বলে তোমার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করব। বুঝেছ? ঠিক আছে ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না আপনি মহারাজের বিশেষ লোক। আপনি যেতে পারেন। সূর্য প্রাসাদের ভেতরে প্রবেশ করে। অল্পের জন্য বেঁচে গেলাম। সাহসই আমাকে বাঁচিয়েছে। আমি যদি ভয় পেতাম তাহলে ও আমাকে চিনে ফেলত। এখন যেভাবেই হোক আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে। আরও কিছু দূর এগিয়ে সে দেখে পাতাল লোকের রাজা বাগানে বসে কাঁদছে। পাতাল রাজা কেন কান্না করছিল? সূর্য কি বাঁচাতে পারবে দিব্যাকে? দেখতে হলে চোখ রাখুন দ্বিতীয় পর্বের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।